17 বার দুরন্ত কাপ চ্যাম্পিয়ন্স এবং 12 বার দুরন্ত কাপ রানার্স আপ। এটাই হচ্ছে মোহনবাগানের দুরন্ত কাপের রেকর্ড। নিজেদের ইতিহাসে 30তম দুরন্ত ফাইনাল খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট আগামী শনিবার। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। তবে এই ম্যাচটার প্রিভিউ, লাইন আপ, কি প্লেয়ার্স এই সব সম্পর্কে আলোচনা করার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই মোহনবাগান দলে কি প্রয়োজন রয়েছে। অলরেডি 3টে ম্যাচ তারা খেলে নিয়েছে। মোটামুটি মলিনা কোন প্লেয়ারদের উপর ভরসা করছেন, কোন ফরমেশনে দলকে খেলাচ্ছেন, এই আইডিয়াটুকুন সমর্থকরা পেয়েছেন। বাট এই সব কিছুর মাঝেও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমস রয়েছে যেগুলোকে মোহনবাগানকে সলভ করতে হবে যদি তারা আইএসএল জিততে চায়, যদি তারা ACL 2-তে ভালো পারফর্ম করতে চায়। এই প্রবলেমসগুলো কি কি আজকে এই ভিডিওতেই আমরা আলোচনা করব এবং এগুলোর সলিউশনও কি আমরা সেটাও আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের ফার্স্ট পয়েন্ট দিয়ে। তো এই 3টে ম্যাচেই মলিনা 3-5-2 ইমপ্লিমেন্ট করছেন মোহনবাগানে, সেটা পরিষ্কার। 4-2-3-1 এখন হয়ে গেছে মলিনার সেকেন্ডারি ফরমেশন। যদি প্রয়োজন হয় তবেই তিনি 4-2-3-1-এ দলটাকে সাজাচ্ছেন, বাট প্রত্যেকটা ম্যাচেই 3-5-2 ফরমেশনই দলটা শুরু করছে। এবার এই 3-5-2 ফরমেশনই দেখা যাচ্ছে যে মলিনা একটা অল ইন্ডিয়ান মিডফিল্ডের ওপর ভরসা করছেন, যেটা অনেক চর্চিত এখন মোহনবাগান মহলে। একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড দলটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারবে কিনা, সমর্থকরা কিন্তু সেটাই দেখার জন্য এতদিন ধরে উদ্গ্রীব হয়ে বসেছিলেন। কিন্তু শেষ 3টে ম্যাচ যদি কিছু বলে সেটা হচ্ছে অল ইন্ডিয়ান মিডফিল্ড ইজ নট গোয়িং টু ওয়ার্ক। হয়তো সময়ের সাথে এই স্টেটমেন্ট চেঞ্জ হতে পারে, এটা এখন থেকে বলা সম্ভব নয়, কিন্তু মোহনবাগান যে টাইপের ফুটবলটা খেলতে চাইছে সেখানে মাঝ মাঠে একটা বিদেশি অত্যন্ত প্রয়োজন। যদি আমরা প্র্যাকটিক্যালি এই মোহনবাগান দলটাকে দেখি তাহলে যবে থেকে দল গঠনের কাজ শুরু হয়েছে মোহনবাগান ডিফেন্সে কিন্তু আনওয়ার আলীকে ভেবেই এই পুরো দলটাকে তৈরি করেছিল, যেই কারণে তারা আপফ্রন্টে এত বেশি ফায়ার পাওয়ার নিয়ে এসছে। কারণ তারা জানতেন তাদের ডিফেন্স সর্টেড আছে, একটাই বিদেশি সেন্টার ব্যাককে নিয়ে 3 ব্যাক সিস্টেম চালু হবে এবং সামনের দিকে মাঝ মাঠে একটা বিদেশি থাকবেন এবং আপফ্রন্টে 2টো বিদেশি স্ট্রাইকার থাকবে। আমরা যদি জুয়ান ফেরান্ডো দেখি, আমরা যদি হাবাস দেখি, এই ধাঁচেই মোহনবাগান কিন্তু গোটা লাস্ট 2 বছর খেলেছে। 2 বিদেশি তারা কখন খেলিয়েছে? যখন তারা ম্যাচ জিতছে, যখন এবার অপোনেন্টকে গোল করতে দেওয়া যাবে না এরকম সিচুয়েশন এসছে, তখন তারা মাঝমাঠ থেকে বা স্ট্রাইকার থেকে একটা বিদেশি তুলে তখন তারা একটা বিদেশি সেন্টার ব্যাক নামিয়েছে। কিন্তু তারা হয়তো এটা কখনো ভাবেননি যে আনওয়ার আলী এরকমভাবে দল ছেড়ে চলে যাবেন এবং সেই কারণেই এই পুরো প্ল্যানিংয়ে কোথাও একটা গিয়ে এই আনওয়ার আলী চলে যাওয়াটা একটা বড় ধাক্কা ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য। বিকজ এই আনওয়ার চলে যাওয়াতে এবার এই একটা পার্টিকুলার পজিশনে ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগবে। আমি কেন এটা বলছি তার একটাই কারণ, আমরা বেঙ্গালুরু ম্যাচেও দেখলাম যে 2টো ফরেন সেন্টার ব্যাক এবং 2টো ফরেন স্ট্রাইকারকে নিয়ে একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে মোহনবাগান ইজ গেটিং ভেরি ভালনারেবল। মাঝ মাঠের কন্ট্রোল তারা নিতে পারছে না, সাহাল সেইভাবে অগেইনস্ট স্ট্রঙ্গার অপোনেন্টস ক্লিক করছে না, থাপা আপুইয়ার জুটি একসাথে ডাবল পিভটের কাজ করতে পারছে না, অভিষেক আপুইয়ার জুটি বা অভিষেক দীপকের জুটিও সেই কাজটা করে উঠতে পারছে না, মাঝ মাঠে অ্যাটাক আটকাতে মোহনবাগান পারছে না এবং সবসময় দেখা যাচ্ছে মাঝ মাঠে মোহনবাগান প্লেয়ার্সরা আউট নাম্বার্ড হয়ে যাচ্ছেন, যার ফলে বারবার ডিফেন্সের উপর একটা প্রেশার পড়ছে এবং 3-5-2-তে লিস্টন, মানভীর এরা আপফ্রন্টে এত বেশি ফোকাস করছে যে ওরা ঠিক সময় মতন ট্র্যাক ব্যাক করে 5 জনের ডিফেন্স তৈরি করতে পারছেন না, যার ফলে কি হচ্ছে যে উইং থেকে অনেক ভালনারেবল মোহনবাগান হয়ে যাচ্ছে এবং মোহনবাগান ডিফেন্সের উপরে একটা অনেক বড় চাপ অপোনেন্ট টিমসরা রাখছে। কারণ যেইভাবে অপোনেন্ট টিমসরা স্পেস পাচ্ছে এই মোহনবাগান ডিফেন্সে, লাইক লিটারালি ওপেন শট নেওয়ার মতন স্পেস পাচ্ছে, সেই স্পেসগুলোকে ক্লোজ ডাউন করার জন্য মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে একটা প্রপার ব্যালেন্স থাকতে হবে, একটা প্রপার কমিউনিকেশন থাকতে হবে, যেই কমিউনিকেশন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না এই দলটার মধ্যে। হ্যাঁ, প্রি সিজনে রয়েছে, সবেমাত্র 3টে ম্যাচ খেলেছে, এটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর, বাট মোহনবাগান কিছুতেই যে হাই লাইন মেনটেন করে ফুটবলটা খেলতে চাইছে সেটা তারা পাচ্ছে না। এই কারণেই বেঙ্গালুরু ম্যাচেও দেখা গেল যে সেকেন্ড গোলটা হলো মোহনবাগানের যে ডিফেন্স লাইন এটা অনেকটা অ্যাডভান্সড ছিল, যেই কারণে আপুয়া যখন পেছনে বলটাকে ব্যাক পাস দিয়েছেন তিনি অ্যাকচুয়ালি হয়তো ডান পাশ বাঁ পাশ দেখেননি যে প্লেয়ার্সরা অনেকটা উপরে উঠে আছে, যার ফলে বলটা এমনিতেই তিনি স্লো বাড়িয়েছিলেন, বিশাল পৌঁছতে পারেননি এবং যারা ডিফেন্ডার্স রয়েছে তারা ডেফিনেটলি অত ফাস্ট নয় যে তারা ওখানে গিয়ে সেই বলটাকে আটকাবে। তো হাই লাইন মোহনবাগান যেটা খেলতে চাইছে সেটা এই মুহূর্তে অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে খেলা সম্ভব হবে না। আমরা আপুইয়া বলি, আমরা থাপা বলি, এরা প্রত্যেকেই পাশে একজন ফরেন সিডিএমকে নিয়ে খেলে অভ্যস্ত, সেটা তারা যখন পাচ্ছে না সেই কারণে তাদেরকে এখন একটা ফরেন সিডিএম এর কাজটা করতে হচ্ছে, যেই কারণে একটা অত্যাধিক প্রেশার এই মুহূর্তে মোহনবাগানের ভারতীয় মিডফিল্ডারদের উপরে রয়েছে। এবার তাদের কাজটা কি? তাদের কাজটা ফার্স্ট অফ অল ডিফেন্সটাকেও সামলাতে হচ্ছে এবং এরই সাথে অ্যাটাকও ক্রিয়েট করতে হচ্ছে, যেই কাজ একসাথে ভারতীয় প্লেয়ার্সরা করে উঠতে পারছেন না। সময়ের সাথে ডেফিনেটলি হয়তো যত তারা এরকম খেলবেন তত হয়তো ডেভেলপ করবেন, তত হয়তো বুঝতে পারবেন সিচুয়েশনসগুলো, বাট এই মুহূর্তে দেখে যা বোঝা যাচ্ছে মাঝ মাঠে গ্রেগ স্টিওয়ার্টকে লাগবে।
আপ ফ্রন্টে তুমি এমনিতেই দুটো স্ট্রাইকার খেলাবে, তাহলে সেখানে গ্রেগ স্টুয়ার্ট যদি তোমার সেই নাম্বার 10 পজিশনটায় থাকে এবং তার পেছনে যদি তোমার দুটো ইন্ডিয়ান মিডফিল্ডার থাকে, সেটা আমার মনে হয় মোহনবাগানের মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনটাকে একটা ব্যালেন্স দেবে। আমরা পাঞ্জাব এবং বেঙ্গালুরু দুটো ম্যাচেই দেখেছি যে অল ইন্ডিয়ান মিডফিল্ডের সাথে মোহনবাগানের ফরওয়ার্ডসরা বা উইঙ্গার্সরা সেরকম কিন্তু সার্ভিস পাচ্ছেন না। যেই মুহূর্তে তুমি দেখো ডিমি, কামিংস এবং স্টিওয়ার্ট একসাথে খেলছেন, মোহনবাগানের অ্যাটাক তত ধারালো হচ্ছে, তত চান্সেস তারা ক্রিয়েট করছে এবং সব থেকে বড় কথা হচ্ছে কার্যত মানে পুরো অপোনেন্ট টিমকে ব্যাকফুটে ঠেলে দেয় যখন এই তিনটে প্লেয়ার একসাথে খেলে এবং তাদেরকে অ্যাসিস্ট দেওয়ার জন্য পাশে লিস্টন বা মানভীরের মতন প্লেয়ার থাকে। তো এটা আমার মনে হয় একটা ব্যালেন্স আনবে মোহনবাগান দলটায়। এবার হ্যাঁ, যেই মুহূর্তে তুমি এই কাজটা করছো, তোমার ডিফেন্সে একটা বড় জায়গা ভালনারেবল থেকে যাচ্ছে, যেটা হচ্ছে একটা ফরেন ডিফেন্ডার তুমি বসিয়ে রাখছো। যেই কারণে বারবার প্রশ্ন উঠছে যে একটা ভালো মাপের ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার, এবং সত্যি বলতে আমি মনে করি একটা এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান প্লেয়ার লাগবে মোহনবাগানে। যে কারণে যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো সানা সিং অথবা প্রীতম কোটাল শুড বি দ্য টার্গেটস ফর মোহনবাগান অ্যান্ড নট হর্মিপাম অর অ্যালেক্স সাজি। তার কারণ একটাই, সেটা হচ্ছে মোহনবাগান দলে একটা দীপেন্দু বিশ্বাস রয়েছে। তুমি তাহলে বলতে চাইছো যে তুমি দীপেন্দু বিশ্বাসের উপর ভরসা করছো না, এটা বলাটা ভুল। দীপেন্দু বিশ্বাসের মধ্যে ডেডিকেশন রয়েছে, তার মধ্যে একটা শেখার খিদে রয়েছে, তিনি কিন্তু ভয় পান না, ও একেবারে লিটারালি চোখে চোখ রেখে লড়াই করতে জানে। এরকম একটা ডিফেন্ডারের ওপর যদি মোহনবাগান ভরসা না করে এবং তার জায়গায় যদি আরেকটা ইয়াং প্লেয়ারকে নিয়ে আসে, তাহলে এটা কি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে? তো সেই কারণেই এই প্লেয়ারদেরকেই ডেভেলপ করতে হবে, যার কারণে একটা এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাক যদি আসে এই দলটায়, দলের স্টেবিলিটি বাড়বে, দলের ব্যালেন্স বাড়বে এবং সবথেকে বড় কথা হচ্ছে মলিনা অনেক ফ্রিলি তার ডিফেন্স সাজাতে পারবেন। তো এটা আমার দুটো অবজারভেশন। আমি জানি না যে তোমরা কতটা সহমত হবে এই অবজারভেশনটার সাথে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা। এবং এরই সাথে অনেকেই বলছেন যে টম অ্যালড্রেড ভালো খেলেননি, অ্যালবার্তো দুর্দান্ত খেলেছেন। আবার এই সমর্থকরাই পাঞ্জাব ম্যাচে বলেছিলেন যে অ্যালবার্তো একদম জঘন্য খেলেছে, টম ভালো খেলেছিলেন। তো এরকম অন অ্যান্ড অফ ডেজ প্রত্যেক প্লেয়ারেরই যায়। টম অ্যাকচুয়ালি 3 ব্যাক সিস্টেমে খেলে অভ্যস্ত নন বলে আমি মনে করি। তাকে একটা 4 ব্যাক সিস্টেমে রাখলে সব থেকে বেশি তার থেকে আমার মনে হয় যে আউটপুট মোহনবাগান পাবে। বাট আনফর্চুনেটলি মলিনা সেই ট্যাকটিক্সে এই দলটাকে খেলাচ্ছেন না, এবং সত্যি বলতে যা প্লেয়ার্স রয়েছে 4-2-3-1 কিছু কিছু ম্যাচে কিছু কিছু সিচুয়েশনসে ইউজ করাটা ভালো হবে। 3-5-2 শুড বি দ্য প্রাইমারি ফরমেশন। তো সেই কারণে যেই প্লেয়ার্সরা রয়েছেন যারা নতুন এসছেন, তাদেরকে এই নতুন ফরমেশন, দেখো 4-2-3-1 আর 3-5-2 তোমরা বলবে দুজনেই তো সেন্টার ব্যাক, তাহলে তফাৎটা কি? তফাৎ অনেক। একটা 3 ব্যাক সিস্টেমের সেন্টার ব্যাক আর একটা 4 ব্যাক সিস্টেমের সেন্টার ব্যাকের মধ্যে একটা অনেক তফাৎ রয়েছে। তাদের রোলটাই আলাদা, তাদের খেলার ধাঁচটাই আলাদা হতে হয়, যার ফলে এই টমকে, এই অ্যালবার্তোকে এদের সময়টা দিতে হবে এই নতুন ফরমেশনের সাথে মানিয়ে নিতে। যেই কারণে মলিনা কিন্তু এত তাদেরকে ইউজ করছেন একসাথে যে তোমরা দেখে নাও বাবা যে তোমরা কিরকমভাবে খেলবে, কারণ সামনে এসিএল, তাহলে তোমাদেরকে দুজনকে একসাথে খেলতেই হবে। তো যার কারণে যদি দুজন এরা কিছু ভুলভ্রান্তি করছেনও, সেটা করতে দাও, কারণ ডুরান্দ ছাড়া এই এক্সপেরিমেন্ট মলিনা কোথাও করতে পারবেন না। আইএসএলও তো একেবারেই নয়, এসিএল তো ভুলেই যাও। যেই কারণে এই টম বা অ্যালবার্তো এরা আমার মনে হয় এদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে এই ডিফেন্স লাইনটাকে লিড করার, কিন্তু দলের ব্যালেন্সের খাতিরে একটা এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান ব্যাকের সাইনিং অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে মোহনবাগান দলে। না হলে কিন্তু এই একটা সাইনিংয়ের জন্য, এই একটা পজিশনের জন্য গোটা সিজন মোহনবাগানকে ভুগতে হবে। তুমি একটা কথা ভাবো, আজকে যদি শুভাশিস বোসের ইঞ্জুরি যেটা হয়েছে সেটা হোপফুলি খুব একটা সিরিয়াস নয়, বাট যদি এরকম তো হতে পারে, সিজন লম্বা, ম্যাচেস প্রচুর, একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক চোট পেতেই পারে। আগের বছর আনওয়ার আলী নিজেই পেয়েছেন। তো সেই কারণে একটা যদি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান সেন্টার ব্যাক চোট পেয়ে যায়, তাহলে ডিফেন্স লাইন কি দাঁড়াচ্ছে? আজকে যদি শুভাশিস বোসের ইঞ্জুরিটা সিরিয়াস হয়, তাহলে দুটো বিদেশি নিয়ে যদি খেলা হয়, তাহলে একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক আইদার হবেন দীপক টাংরি অথবা হবেন দীপেন্দু বিশ্বাস। এবার ধরো সেকেন্ড হাফে একটা বিদেশি নামাতে হবে, তাহলে একটা বিদেশি সেন্টার ব্যাক তোমাকে তুলতে হবে, তাহলে তার জায়গায় তুমি এবার কোন ইন্ডিয়ান সেন্টার ব্যাককে নামাবে? সুমিত রাঠিকে নামাবে? আর এছাড়া ভালো অপশন কি আছে মোহনবাগান দলে? এবার তুমি যদি সামনে 3টে বিদেশি খেলাও, তাহলে তোমাকে একটা ফরেন সেন্টার ব্যাক নিয়ে খেলতে হবে। তাহলে এবার এখানে যদি শুভাশিস বোস চোট পেয়ে যান ভুল করে হোক, তাহলে সেই ক্ষেত্রে একটা বিদেশি সেন্টার ব্যাকের সাথে দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক কারা হবেন? একজন দীপেন্দু আর একজন দীপক। এবার তুমি কাকে নামাবে সেকেন্ড হাফে? তো একটা এরকম ভালো মাপের এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাক দরকার ফর দেয়ার স্কোয়াড ডেপথ। না হলে কিন্তু এই ডিফেন্স লাইনের ব্যালেন্স না হওয়ার কারণেই মোহনবাগানের গোটা টিমটা ডিসব্যালেন্স হয়ে থাকবে। এটা আমার মতামত, তোমরা জানিও যে তোমরা একমত কিনা, কিন্তু আমি মনে করি না যে গ্রেগ স্টিওয়ার্টকে বসিয়ে রাখা উচিত। গ্রেগ স্টিওয়ার্ট শুড স্টার্ট ইচ অ্যান্ড এভরি ম্যাচ। তুমি আপফ্রন্টে যা চেঞ্জ করার করো, অথবা তুমি ডিমি পেট্রাটসকে ক্যামে খেলাও এবং সামনে দুটো স্ট্রাইকার খেলাও, বাট তুমি যদি একটা বিদেশি নাম্বার 10 প্রথম থেকেই না খেলাও, তাহলে 90 মিনিটে ম্যাচ বার করা ততটাই ডিফিকাল্ট হবে। সেকেন্ড হাফের ওপর তোমাকে অনেকটাই ভরসা করতে হবে। যদি বেঙ্গালুরু ম্যাচ বলো বা পাঞ্জাব ম্যাচ বলো, এখানে যদি শুরু থেকেই একটা নাম্বার 10 বিদেশি খেলতেন এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার থাকতেন বিদেশি, আমি মনে করি না যে দুটো ম্যাচ পেনাল্টি অব্দি যেত। ম্যাচ 90 মিনিটে
মিনিটেই শেষ হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। যে কারণে এগুলোই আমার টুকটাক কয়েকটা অবজারভেশনস আমি মনে করি। আমার মনে হয় যে এই দলটার অনেক উন্নতির জায়গা রয়েছে, এখনও সবেমাত্র 3টে ম্যাচ তারা খেলেছে, কম্বিনেশন এখনও প্রপার হয়নি প্লেয়ারদের মধ্যে এগেইনস্ট স্ট্রং টিমস, যে কারণে সেটা একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে। স্পেশালি মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব বোঝা যাচ্ছে। তো সেই জায়গাগুলোর ওপরেই মোহনবাগান দলকে কাজ করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় যে এই যা মোহনবাগান দল রয়েছে, ইনফ্যাক্ট আমি তো আগেও আলোচনা করেছি যে এই দলে প্রায় 15 থেকে 16টা তারকা ফুটবলার রয়েছে। এদের মধ্যে যদি 99% প্লেয়ার্সদেরও খারাপ দিন যায়, ওই একটা প্লেয়ার ঠিক ম্যাচ বার করে আনবে, সেটাই কিন্তু বারবার আমরা দেখছি। বাট এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে মোহনবাগানকে বেরোতে হবে। যেদিনকে এই 11টা প্লেয়ার তাদের নিজেদের ফুল পোটেনশিয়াল অনুযায়ী খেলবে, এই মোহনবাগান দলকে কেউ আটকাতে পারবে না। কিন্তু সেটা তাদের খেলতে হবে, সেই জায়গায় তাদের আসতে হবে। ওই 1-2টো পারফরমেন্সের ওপর তাদের ভরসা না করলেই ভালো। আদারওয়াইজ আই থিঙ্ক মোহনবাগান দলে মোটামুটি এটা দেখে বোঝাই যাচ্ছে যে দলটা পিছিয়ে থাকলেও তারা গোল পাচ্ছে, তারা গোল করছে, ইন্টেন্ট রয়েছে, ইন্টেন্সিটি রয়েছে, মেন্টালিটি রয়েছে। ইটস জাস্ট দ্যাট একে অপরের সাথে ক্লিক করতে হবে। সেই কাজটাই মলিনা করার এই মুহূর্তে চেষ্টা করছেন। মলিনাকে কৃতিত্ব দিতে হয় এই নিয়ে। এটা তার সেকেন্ড সিজন ইন্ডিয়াতে। তার ফার্স্ট সিজন 2016-এ ছিল, এসেই ফাইনালে নিয়ে গেছিলেন এটিকে সেই সময় এবং চ্যাম্পিয়ন করিয়েছিলেন। এটা তার লিটারালি সেকেন্ড টুর্নামেন্ট। এই টুর্নামেন্টেও তিনি দলকে ফাইনালে নিয়ে গেলেন। মানে বলতে হয় যে মলিনা দুটো টুর্নামেন্ট সামলেছেন এবং দুটো টুর্নামেন্টেই তার দল ফাইনাল উঠেছে। একটাই তারা জিতেছে, আর একটা দেখতে হবে তারা জিততে পারে কিনা, যেটা সম্ভাবনা কিন্তু রয়েছে। নর্থ ইস্টের এগেনস্টে মোহনবাগানের জেতার চান্সেস রয়েছে। দেখা যাক, আমি প্রিভিউ, লাইন আপ সবকিছু নিয়ে আলোচনা করব, তো সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।